Dear student, today we'll discuss how a web server is set up or organization of a website. Okay, তো ফার্স্ট অফ অল আমাদের ওয়েব সার্ভার কি সেটাকে একটু বুঝতে হবে। ওয়েব সার্ভার মিনস a global space or a global space where we can set or we can keep our content at that place and we can access all content from all of the world. তো যেরকম আমরা আমাদের কম্পিউটারে সি ড্রাইভ, ডি ড্রাইভ ইত্যাদি থাকে, ঠিক একই রকমভাবে আমরা সার্ভারে যখন কোনো এক ডেটা রাখবো, সেই ডেটার সমস্ত ক্লায়েন্টের কাছে বা সমস্ত পাবলিকের কাছে পৌঁছে যাবে। এবং তার জন্য কী করতে হবে, একটা ইউআরএলকে আমাদেরকে ফলো আপ করতে হবে, যেই ইউআরএলের থ্রুতে আমরা আমাদের সেই কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি যদি স্ট্রাকচার দেখে থাকি তবে দেখবো কি, এখানটায় একটা ইন্ডেক্স পেজ হয়। ইন্ডেক্স পেজ মিনস হচ্ছিল গিয়ে কোনো একটা সার্ভারের যে বাই ডিফল্ট পেজ, অর্থাৎ সেই ডোমেন নেমকে যদি আমি জাস্ট টাইপ করি, যেমন সে google.com, yahoo.com, হ্যাঁ, facebook.com বা যে কোনো সাইট হোক না কেন, প্রত্যেকটা কোম্পানি বা সার্ভারের ক্ষেত্রে একটা কমন পেজ থাকবে যেটাকে বলা হয় index.html পেজ, বা খুব ওভারভিউ বা খুব সিম্পলি বলতে গেলে হোম পেজ। তো সেই হোম পেজে সেই কোম্পানি বা সেই ইনস্টিটিউটের সমস্ত কন্টেন্ট থাকবে, এবং যেখানটায় কিছু সাব মেনু থাকবে। যদি আমরা একটা কলেজের সাইটকে কনসিডার করে নিই, তো কলেজের সাইটে যেরকম থাকবে হোম পেজ, দেন অ্যাকাডেমিক্স, দেন গ্যালারি, দেন কন্ট্যাক্ট আস অ্যান্ড আদার্স যদি পেজ থাকে, এবং তাদের প্রত্যেকটা পেজের মধ্যে কিছু সাব মেনু থাকতে পারে, এবং সেই সাব মেনুর মধ্যে থেকে আবার সাব মেনু থাকতে পারে। তো ইন্ডেক্স পেজ হোল্ড অল দ্য লিঙ্কস অফ এ ইনস্টিটিউশন, অর্থাৎ এই পেজের মধ্যে সমস্ত লিঙ্ক থেকে যাবে। ফলে আমরা এর আগে যেটা বলেছিলাম যে HTML অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে দ্যার উইল বি আর হাইপার লিঙ্ক ইন বিটুইন অল দ্য পেজেস। এবং গুগল যখন এই সাইটের একটা ইন্ডেক্স ক্রিয়েট করবে, অর্থাৎ এই পেজের সঙ্গে যেই সাইটের লিঙ্ক রয়েছে তাদের সমস্ত লিঙ্ককে সে কালেক্ট করে একটা ইন্ডেক্স ক্রিয়েট করে রেখে দেয়। ফলে আমরা যখন গুগলে কোনো একটা ইনস্টিটিউশনের নাম লিখে যখন সার্চ করি, তখন রিলেটেড পেজগুলোর একটা ইন্ডেক্সিং আমাদের দেখিয়ে দেয়। এবার আসি হচ্ছে গিয়ে সেট আপ প্রসিডিওর। তো সেট আপ লোকাল সার্ভার, প্রথমেই আমরা সেটাকে গ্লোবালি পাবলিশ করব না, প্রথমে আমাকে সাইটটাকে রেডি করতে হবে, অর্থাৎ আমার ইনস্টিটিউশনের ডিজাইনিং কী হবে, তার পেজ কন্টেন্ট কী কী থাকবে, প্রতিটা পেজে কী কী ইনফরমেশান, পিকচার, সমস্ত কন্টেন্ট আমাকে লোকালি ক্রিয়েট করতে হবে। এবং ক্রিয়েট করার পর আমরা সেটাকে লোকাল সার্ভারে হোস্ট করব। লোকাল সার্ভার যদি আমরা কনফিগার করতে যাই, তবে আমরা জ্যাম, ওয়াম বা IIS কোনো একটা সার্ভারকে ইউজ করে আমরা সেখানে আমাদের কন্টেন্টকে রাখতে পারি, এবং সেই সার্ভারে www বলে একটা ফোল্ডার হবে, যেই ফোল্ডারে আমরা আমাদের কন্টেন্টকে রেখে কাজ করব। নেক্সট, যদি সেটা রেডি হয়ে যায়, অর্থাৎ আমার পেজ ডিজাইন টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পর, সিলেক্ট এ সার্ভার টাইপ, অর্থাৎ উইন্ডো বেসড অল লিনাক্স বেস, দেন বাই এ প্ল্যান অ্যান্ড সিলেক্ট এ ডোমেইন নেম, অর্থাৎ আমার ইনস্টিটিউশন xyz.com এই টাইপের কোনো একটা সার্ভার আমাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড আপলোড অল দ্য কন্টেন্ট টু দ্য public.html। এখানে যেমন আমি বললাম www ফোল্ডার, একই রকমভাবে যখন আমরা সার্ভারে পাবলিশ করব, তখন public.html বলে একটা ফোল্ডার হবে, সেই ফোল্ডারে আমাদের সমস্ত কন্টেন্টকে রাখতে হবে। তো আমরা ডিটেলস কনফিগারেশন পরবর্তীতে আরেকটা চ্যাপ্টারে আসবো, তো সেখানে সমস্ত কিছু ডিটেলস করবে। এখন আমি চলে যাবো হচ্ছে HTML CSS। CSS স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট মিনস আমরা যেই সমস্ত ট্যাগ ইউজ করছি HTML এর ক্ষেত্রে, সেই ট্যাগগুলোর অ্যাট্রিবিউটসকে যদি আমরা আরও এনহান্স করতে চাই, অর্থাৎ তার ডিজাইনিংকে যদি আরও সুন্দর করতে চাই, তখন আমরা জেনারেলি এই ক্যাসকেডিং স্টাইল শিট ইউজ করি।
তো এর সব থেকে বড় সুবিধা হবে হচ্ছে কি, যদি আমরা একটা স্টাইল শিট রেডি করে নিই, তবে সেই স্টাইল শিটে অর্থাৎ H1, H2 বা প্যারাগ্রাফ, তাদের প্রত্যেকটা ট্যাগের জন্য আমরা সেট অফ স্টাইল বা অ্যাট্রিবিউটস স্পেসিফাই করে তাকে ক্লাস বা একটা গ্রুপে আমি রেখে দেবো। এবং ফলে হবে কি, যদি আমি সেই কন্টেন্টকে বা সেই স্টাইল শিটকে যদি চেঞ্জ করি, তাহলে সমস্ত পেজে তার এফেক্ট উঠে আসবে। তো এতে সবথেকে বেশি সুবিধা হয় হচ্ছিল গিয়ে যারা এই কন্টেন্টকে নিয়ে রেগুলার আপডেটেড করে থাকে, অর্থাৎ একজন ওয়েব ডিজাইনার। তো আদারওয়াইজ প্রত্যেকটা পেজ একটা ওয়েব সার্ভারে যদি 30 বা 40 পেজেস থেকে থাকে এবং সেখানে যদি একটা মাইনর চেঞ্জ হয়, অর্থাৎ হেডিং যদি চেঞ্জ হয়, তো স্বাভাবিকভাবে সেই হেডিং প্রত্যেকটা পেজের হেডিংয়ের ওপর এফেক্ট ফেলা উচিত। কিন্তু যদি আমরা স্টাইল শিট ইউজ না করি, অর্থাৎ হেডিং যদি আমরা H1 ইউজ করে থাকি, তো সেই হেডিংয়ের ক্ষেত্রে তা সমস্ত কটা হেডিংয়ের ক্ষেত্রেই কী হবে, তার চেঞ্জ হয়ে যাবে। এটা আরও ক্লিয়ার হবে যখন আমরা এক্সাম্পলে ঢুকে যাব। CSS describe how HTML elements are to be displayed on screen, paper or in other media. CSS saves lots of work. It controls the layout of the multiple web pages at once. অর্থাৎ আমি CSS স্টাইল লিখব জাস্ট ফর ওয়ান টাইমস, অর্থাৎ একটা পেজে আমি সেই কন্টেন্টকে লিখব, কিন্তু তার এফেক্ট সমস্ত পেজে থাকবে যদি আমি সেই CSSকে এক্সটার্নাল হিসেবে রেখে দিই। CSS ক্যান বি অ্যাডেড টু HTML এলিমেন্টস ইন 3 ওয়েজ। তো 3 ধরনের আমরা এখানে ইসে করে নিতে পারবো, CSSকে রেডি করতে পারি। ওয়ান ইজ ইন্টারনাল, বাই ইউজিং দ্য ইন্টারনাল অ্যাট্রিবিউটস অফ HTMLs, বাই ইউজিং এ স্টাইল এলিমেন্টস ইন দ্য হেড সেকশন, অর্থাৎ একটা হবে কি HTML ট্যাগের মধ্যেই আমি করব, যেটাকে আমরা ইন্টারনাল বলি, ইনলাইন বলি। নেক্সট ইন্টারনাল, যা কিনা আমাদের প্রতি ওয়েব পেজে একটা করে স্টাইল ট্যাগ রেডি করে নেব। আরেকটা হতে পারে এক্সটার্নাল, অর্থাৎ ডট CSS বলে আমি আলাদাভাবে ফাইল ক্রিয়েট করব এবং তাকে ইনক্লুড করব, যেরকম সি প্রোগ্রামে ডট ইনক্লুড stdio.h করা হয়ে থাকে। CSS ফিচার্স, আমি CSS ফিচার্স SS saves the time, অর্থাৎ স্টাইল শিট saves our time. We can write CSS once and then reuse the same sheet in multiple web pages. You can also define a style for each element and apply it to as many web pages as you want. অর্থাৎ write once and use multiple times. Page load faster, যে পেজগুলো হবে সেই পেজগুলো ফাস্টার লোড করা যায়। If you are using the CSS, you do not need to write the HTML tags attributes every time. প্রত্যেকবার আমার লেখার দরকার নেই, just write once and which will be the under CSS rule. Easy maintenance, superior styles or HTML, মাল্টিপল ডিভাইস কম্প্যাটিবিলিটি। আমাদের এখন ওয়েব পেজগুলো দেখবো মাঝে মাঝে কিছু পেজ থাকে বা ওয়েবসাইট থাকে রেসপন্সিভ বলা হয়, অর্থাৎ যে স্ক্রিন রেজুলেশন 720 ইন্টু 480 অথবা 1024 ইন্টু 680, তো এর বিভিন্ন টাইপ, অর্থাৎ ল্যাপটপ বা মোবাইলের বিভিন্ন স্ক্রিনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের আমাদের ডিজাইনিং করা হয়ে থাকতে পারে এবং প্রয়োজনে তার কন্টেন্টও সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। গ্লোবাল ওয়েব স্ট্যান্ডার্ড, এবার আসছি হু ক্রিয়েটস অ্যান্ড মেনটেন্স দ্য CSS. CSS is created and maintained through a group of people within the W3C called the CSS working group. অর্থাৎ W3C means Worldwide Web Consortium. তো যারা এই সমস্ত HTML ট্যাগ এবং CSS বোথ দুটোকেই মেনটেন করে থাকে। এবার আসছি CSS এর টাইপ আর তাদের ইউজেস। ফার্স্ট আসছি ইনলাইন CSS। ইনলাইন CSS আমি আগেই বলেছি যে অর্থাৎ উইদিন দ্য ট্যাগ, আমি H1কে যদি ট্যাগ বলে থাকি তার মধ্যে যদি আমরা ইউজ করি অর্থাৎ CSSকে, তবে আমরা তাকে বলবো ইনলাইন CSS।
অর্থাৎ এই স্টাইল শুধুমাত্র এই সেকশানের মধ্যেই, অর্থাৎ উইদিন দিস h1 ট্যাগ এর মধ্যেই কাজ করবে। যেমন আমি এখানটায় কী করেছি, স্টাইল কালার ইকুয়াল টু ব্লু, ফলে আউটপুট হেডিংয়ের ক্ষেত্রেও আমরা এটা দেখে থাকবো। ইন্টারনাল সিএসএস, জেনারেলি ইন্টারনাল সিএসএস উইদিন দ্য হেড সেকশন এর মধ্যেই থাকবে, ফলে এর মধ্যে বডি, h1, প্যারাগ্রাফ, অর্থাৎ এই যে কটা আমি ট্যাগ বললাম, এই ট্যাগগুলোর প্রত্যেকটার অ্যাট্রিবিউটে এই ডিজাইনগুলো অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ বডি আমার কি হবে, পাওয়ার ব্লু, কালার ইকুয়াল টু ব্লু, অ্যান্ড প্যারাগ্রাফের ক্ষেত্রে কালার হবে রেড। এক্সটার্নাল সিএসএস যদি আমরা দেখি, তবে সেটাকে কী করবো, আমরা আলাদাভাবে যেরকম একটা পেজ ক্রিয়েট করছি, পেজ আমরা .html সেভ করছি এবং স্টাইল শিটকে আমরা ইউজ করছি হচ্ছে .css ফাইলে। তো অ্যাট ফার্স্ট আমরা ক্রিয়েট করব style.css এবং সেই ফাইলকে এখানে আমরা রিলেট করব, অর্থাৎ তাকে লিঙ্ক করে দেব। তো ফার্স্ট কাজ হবে কি, আমাকে যে সেই স্টাইল শিটের যা যা স্টাইল ইউজ করব, যেই স্টাইলগুলো আমরা ইউজ করব, সেই স্টাইলগুলোকে ক্রিয়েট করা। তো এখানে যে কন্টেন্ট আমি আগে ইউজ করেছি, অর্থাৎ ইন্টারনালে, সেই কন্টেন্টটাই হেড সেকশানে না লিখে আমরা এই সেকশানে লিখছি। ফলে আমি বলতেই পারি যে এই সেকশানটুকু এটা এই সেকশানে উঠে আসবে। তো এই ক্ষেত্রে আমরা একই রকমভাবে কী করেছি, বডি, h1 এবং প্যারাগ্রাফ। এবার দেখে নিই সিএসএস সিনট্যাক্সের স্ট্রাকচার। জেনারেলি সিএসএস এর ক্ষেত্রে আমরা সিলেক্টর ইউজ করছি, দেন এ ডিক্লারেশনের ক্ষেত্রে প্রপার্টিস অ্যান্ড ভ্যালুস, এই দুটো জিনিস অবশ্যই থাকবে। সিলেক্টরের ক্ষেত্রে আমরা ইউজ করছি বিভিন্ন ট্যাগ যা থাকছে, HTML এর সমস্ত ট্যাগের ক্ষেত্রে ইউজ হতে পারে। ডিক্লারেশনের ক্ষেত্রে প্রপার্টি কালার, দেন ব্যাকগ্রাউন্ড, ফন্ট, হ্যাঁ, এবং তাদের ভ্যালু, যেমন কালারের ক্ষেত্রে ব্লু হতে পারে, ফন্টের ক্ষেত্রে এরিয়াল বা টাইমস নিউ রোমান ইত্যাদি বিভিন্ন। এবং প্রত্যেকটা ডিক্লারেশনের মাঝখানে আমরা কী করবো, একটা সেমিকোলন দেবো এবং পুরো কন্টেন্টকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার আমরা একটা প্রোগ্রাম দেখে নিই সিএসএস কী করে ঠিক ইউজ করা হয়। এক্ষেত্রে আমরা একটা স্টাইল শিট লিখলাম, সেটা হেড সেকশানে, অর্থাৎ this is works as a internal CSS. Remember, this is an internal CSS, and if we execute this code, then we'll get this output. Say if we change, if we run the code, obviously the color will be changed. তো এবার আসবো এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে। তো এক্সটার্নাল সিএসএস যদি করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, এই সেকশনটুকু আলাদাভাবে একটা সিএসএস ফাইলে ইনক্লুড করতে হবে। এক্ষেত্রে আমি style.css কন্টেন্টকে .css ফাইল, অর্থাৎ আমি নাম দিয়ে দিলাম style.css বলে একটা ফাইলে সেভ করে নিচ্ছি। সেভ করার পর HTML একটা ফোল্ডারে আমি সেভ করে নিলাম এবং HTML ফাইলকেও আমরা একই ফোল্ডারে সেভ করে নেব, অর্থাৎ দুটো যেন একই ফোল্ডারে থাকে। যদি সেই ক্ষেত্রে যদি আমরা HTML এর CSSকে অন্য কোনো জায়গায় সেভ করে থাকি, সেইভাবেই আমাদেরকে কী করতে হবে, তার লিঙ্ক অ্যাড্রেসে, অর্থাৎ এই হাইপার রেফারেন্স, এই ক্ষেত্রে আমাদের সেই ফোল্ডার বা সাব ফোল্ডারের নামও আমাদেরকে দিয়ে দিতে হবে। এবং রিলেশনশিপ টাইপ ইজ স্টাইল শিট। এবার আমরা এটাকে রান করাবো। রাইট ক্লিক at index page and open with SQL browser. The output will like this. Actually I made a mistake, it would be style.css because our file name is style, but we have to keep it same, otherwise it will make a problem. Okay, now I save this one and again rerun the
code with Chrome browser say, and it will, that is final output is like this. Okay, thank you.